এদিকে পাচার হওয়া সম্পদ জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী তিনটি বেসরকারি সংস্থা। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি, স্পটলাইট অন করাপশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে আছেন। এই উপলক্ষে বিগত সরকারের আমলে পাচার হওয়া অবৈধ অর্থ জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দিতে কার্যকর পদক্ষেপ নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানায় সংস্থা তিনটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুক্তরাজ্যে অবস্থানরত সন্দেহভাজন অর্থ পাচারকারী বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের আহ্বান জানায় সংস্থাগুলো। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জনাব জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় রক্তক্ষরণ হচ্ছে অর্থ পাচার। সেটা বাংলাদেশে কয়েক দশক ধরেই কিন্তু চলে আসছে আমরা যতদূর জানি, এবং জিএফআই এর রিপোর্টে আমরা দেখেছি প্রতি বছর 15-16 বিলিয়ন ডলার কিন্তু পাচার হয় বাংলাদেশ থেকে। তো এই পাচার হওয়া রোধ করতে আসলে কী ধরনের পদক্ষেপ জরুরি, কোথায় দুর্বলতা ছিল বা উৎসাহ পেয়েছে কোথায়? যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে যে আমাদের যে আইন আছে, সংশ্লিষ্ট আইন, অর্থ পাচার রোধে, দুর্নীতি প্রতিরোধক আইন এবং বিশেষ করে মানি লন্ডারিং, অর্থ পাচার প্রতিরোধক আইন, এবং সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে সে আইনগুলোকে ব্যবহার করা যায়নি, ব্যবহার করতে দেওয়া হয়নি যথাযথভাবে। এক, এবং দ্বিতীয় হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে দলীয়করণের মাধ্যমে এক ধরনের জিম্মি করে পেশাগত দলীয়পনার মধ্যে ঠেলে দিয়ে এগুলোকে বরং নিয়ন্ত্রণের বাইরে বরং এটাকে সুযোগ করে দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। যে কারণে যে প্রতিবেদনের শুরু থেকে যেটা বলা হলো যে অর্থ পাচারের অন্যতম মাধ্যম হচ্ছে যে মিস ইনভয়েসিং বা চালান জালিয়াতির মাধ্যমে, যেটার মধ্যে অন্যতম ভূমিকা নিয়ন্ত্রণের ভূমিকা পালন করার কথা জাতীয় রাজস্ব বোর্ড। সেই জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু আসলে সেই ভূমিকাটা পালন করতে ব্যর্থ হয়েছে, সেটা সবার কাছে পরিষ্কার। এবং একইভাবে সেই কারণে কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কারের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার অপরিহার্য। একইভাবে বাংলাদেশ ব্যাংক, যার উপরে নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল, অর্থ পাচার থেকে শুরু করে, ঋণ খেলাপি থেকে শুরু করে, কর ফাঁকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সার্বিকভাবে যে মাধ্যমগুলোতে অর্থ পাচার হয় তার সাথে সংশ্লিষ্ট যে বিএফআই বা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তারাও কিন্তু সম্পূর্ণভাবে প্রতিরোধক ভূমিকা থেকে সরে গিয়ে সহায়ক ভূমিকা পালন করেছে, যে কারণে পাচার রোধ করা সম্ভব হয় না। এখন সময় এসছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে সেগুলো যদি বাস্তবে কার্যকর করা সম্ভব হয়, সংস্কার কার্যক্রম শুরু করে, এই সংস্কার তো এমন নয় যে একদিনে চট করে হয়ে যাবে, কয়েক মাসে, 2 মাস 6 মাসে হয়ে যাবে। এই প্রক্রিয়াটা শুরু হলে যদি চলমান থাকে, এই প্রতিষ্ঠানগুলো যদি সংঘবদ্ধভাবে কাজ করতে পারে, আমি মূলত কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলবো: দুর্নীতি দমন কমিশন, দুদক, জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশের সিআইডি, বিএফআইও এবং অ্যাটর্নি জেনারেলস অফিস। এই সংস্থাগুলো যদি সমন্বিতভাবে যার যার অবস্থান থেকে পেশাদারিত্বের সাথে সম্পূর্ণভাবে যে জিম্মি দশা থেকে উত্তরণ ঘটিয়ে নিজেদের অবস্থান থেকে এবং সমন্বিতভাবে কাজ করতে পারে, তাহলে অবশ্যই একদিক থেকে যেরকম প্রতিকার করা সম্ভব, অন্যদিকে প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে প্রতিরোধের যে চ্যানেলগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করাটা হচ্ছে যে অন্যতম একটা বিষয়। সেখানে আমরা যে একটা সুপারিশ যেটা আমি বলতে পারি, আমরা এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে প্রতিটা ক্ষেত্রেই, যে দুদক, জাতীয় রাজস্ব বোর্ড, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে সার্বিক কার্যক্রমে এন্ড টু এন্ড করতে হবে, অটোমেশন করতে হবে, যার মাধ্যমে এই যে পাচারের যে মাধ্যমগুলো, কর ফাঁকি সহ, সেগুলোকে নিয়ন্ত্রণ করা যেন সম্ভব হয়। আমরা অতীতেও দেখেছি অর্থ পাচারকারী কোনো কোনো ক্ষেত্রে হয়তো চিহ্নিত হয়েছে, কিন্তু তাদেরকে একদম চূড়ান্ত বিচারে শাস্তি দেওয়ার ঘটনাগুলো লক্ষ্য করা যায়নি। এখন সেই বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়ায় সরকারের আন্তরিকতা বা প্রচেষ্টাকে কিভাবে মূল্যায়ন করছেন? সরকারের প্রচেষ্টাকে আমি ইতিবাচক ভাবে দেখতে চাই। যে যে বিষয়গুলো হয়েছে ইতিমধ্যে, সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত না গিয়ে একটু বলতে পারি যে উচ্চ পর্যায়ে যে টাস্কফোর্স গঠন করা হয়েছে, যেটা নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন, তার সাথে অন্য যারা আছেন, যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো যথাযথ উদ্যোগের আমি বলবো অন্তত পক্ষে অত্যন্ত উৎসাহ ভরে কাজ করছেন। কিন্তু এই প্রক্রিয়াটা সহজ না। এই পাচারকৃত অর্থ ফেরত আনা যে একদিক থেকে যেরকম জটিল,
দীর্ঘ সময়ের ব্যাপার। অন্য দিক থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে অর্থ পাচার হয়ে গেছে, আমরা বাংলাদেশ ব্যর্থ হয়েছে পাচার রোধ করতে, কিন্তু যেই দেশে পাচারকৃত অর্থ লগ্নি হয়েছে, যে দেশে পাচারকৃত অর্থ এখন আছে সেখানে সম্পদ হিসাবে ক্রয় করা হয়েছে, সেইখানেও কিন্তু আইনের লঙ্ঘন হয়েছে। যেই কারণে কিন্তু আমরা যুক্তরাজ্য সরকারের কাছে আহ্বান জানিয়েছি তাদের যে ভূমিকাটা সেটি পালন করার জন্য। তারাও কিন্তু ব্যর্থ হয়েছে। তারা কিন্তু তাদের নিজেদের আইন লঙ্ঘন করে, সে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের দেশে পাচারকৃত অর্থ লগ্নি করার সুযোগ করে দিয়েছে। এটা সরকারি ভাবে করা হয় না, কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া আইনকে ফাঁকি দিয়ে এটা করা সম্ভব হয়েছে। অর্থাৎ অবৈধ অর্থটাকে সেইখানে বৈধ করা হয়ে গেছে। কাজে এই যে অবৈধ অর্থ সেটা বৈধ হয়েছে, এটা যে অবৈধ বাস্তবে ছিল এবং সেটা বাস্তবে বাংলাদেশ থেকে পাচার হয়েছে, সেটা প্রমাণ করা কিন্তু সেই ওই সংশ্লিষ্ট দেশের, এক্ষেত্রে যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করছে, বিচারিক প্রক্রিয়ার উপর নির্ভর করছে। এই কারণেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলেছেন, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ পারস্পরিক আইনি সহায়তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের প্রচুর ঘাটতি ছিল, এখনো আছে, আমাদের সক্ষমতার ঘাটতি আছে, কিন্তু এটার সুফলটা পেতে গেলে শুধু আমাদের ঘাটতি পূরণের বিষয় না, যে দেশে পাচার হয়েছে সেখানেও সহযোগিতার অত্যন্ত অপরিহার্য। আমরা যুক্তরাজ্যে ফোকাস করছি এই কারণে, যুক্তরাজ্য হচ্ছে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের সবচেয়ে আকর্ষণীয় ডেস্টিনেশন ঐতিহাসিকভাবে ছিল, এবং গত 15 বছরে আরো বেশি সেটা হয়েছে। কিন্তু এর বাইরে কিন্তু অনেক দেশ আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ অনেকগুলোই আছে। যুক্তরাষ্ট্র তো অবশ্যই একটা অন্যতম ক্ষেত্র। এর বাইরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, এই ধরনের দেশগুলো, দুবাই, এদের সাথেও কিন্তু আমাদের কাজ করতে হবে। এখানে আমাদের বৃহত্তর পাচারকৃত অর্থের বৃহত্তর অংশ কিন্তু এই সব দেশগুলোতে আছে, সম্পদ হিসেবে লগ্নি করা আছে। সেই কাজগুলো করতে হবে, খুব সহজ নয়, জটিল। তবে আমরা আশাবাদী হতে চাই যে, যেটা বলা হলো যে 1%, এটা বাস্তব। আমাদের তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানি, সারা পৃথিবীতে যে অর্থ পাচার হয় তার মাত্র 1% ফেরত আসে। আমাদের ক্ষেত্রে সেটা 1%-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় হচ্ছে, এটা পাচারকৃত অর্থ ফেরত আনতে 5 থেকে 7 বছর লাগে। আমাদের অভিজ্ঞতা কিন্তু সেটাই দেখা গেছে, আমাদের দেশ থেকে, সিঙ্গাপুর থেকে পাচারকৃত অর্থ ফেরত আনতে 7 বছর লেগেছে। কিন্তু বর্তমান প্রেক্ষিতে আবারও 7 বছর লাগবে এরকম ভাবার কোনো প্রয়োজন নাই। আমরা মনে করি যে সরকার যে সক্রিয়তা দেখাচ্ছে সেটা যদি অব্যাহত থাকে, এবং পরবর্তী নির্বাচন পরবর্তী যে সরকার আসবে তারা যদি সেটাকে ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে পারে, তাহলে পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব। তবে স্বল্প মেয়াদে অবশ্যই আশা করাটা খুব কঠিন। ধন্যবাদ জনাব ইফতেখারুজ্জামান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।